মাস্টার শেষ বর্ষের আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আবারও মিলিত হয়েছি অনলাইন ক্লাসে। আজকের বিষয় ইউরোপ এবং আমেরিকার ইতিহাস 1919 হতে বর্তমান সময় পর্যন্ত। আমরা যে আলোচ্য বিষয়টুকু নিয়ে আলোচনা করব সেটি হলো প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির ইতিহাসে হিটলারের উত্থান এবং তার বহুমাত্রিক কার্যকলাপ এবং নীতি, তার বিভিন্ন প্রকার মতাদর্শ এবং তার কার্যকলাপ একসময় কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, তোমাদের জন্য শুভকামনা রইল। আমরা জানি যে ইতিমধ্যে আমরা একটা বিরাট সময়, বিরাট ক্লান্তিক্লান, বিরাট কঠিন অবস্থা পার করছি বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে, যার ফলে এখনও আমাদেরকে এই অনলাইন ভিত্তিক ক্লাস করে যেতে হচ্ছে। জানি না আমরা আগামীতে কতদিন পর্যন্ত এরকম একটি বিপর্যয়ের মধ্য দিয়ে সময় কাটাবো। তবে তোমাদের প্রতি আমার প্রথমেই অনুরোধ থাকবে, তোমরা তোমাদের শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, এমনকি এই করোনা ভয়াবহ যে কঠিন অবস্থা সেগুলোকে মনে রেখে জীবনযাপনের চেষ্টা করবে এবং তার সাথে সাথে আমাদের শিক্ষা যে কার্যক্রম সেটুকে চালু রাখার আপ্রাণ চেষ্টা করবে। আশা করি আমরা আমাদের এই বিপর্যয় থেকে আমরা ইনশাআল্লাহ মুক্তি পাব। তো আমরা ফিরে আসি আমাদের আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ বিষয়টিতে। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বহুল আলোচিত এবং গুরুত্বপূর্ণ ঘটনা, এবং এটি শুধু ইউরোপ মহাদেশে সংঘটিত হয়েছিল বলেই শুধু ইউরোপের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটি গোটা পৃথিবীকে প্রভাবিত করেছিল, গোটা পৃথিবীকে আলোচিত করেছিল, যার জন্য এটিকে প্রথম বিশ্বযুদ্ধ নামে অভিহিত করা হয়ে থাকে। এবং এখানে আমরা এটাও জানি যে এখানে দুটি পক্ষ হয়েছিল। দুটি পক্ষের মধ্যে একটি আমরা জানি যে অস্ট্রিয়া জার্মানির সাম্রাজ্য, আমরা জানি অস্ট্রিয়া হাঙ্গেরির সাম্রাজ্য, তুর্কির সাম্রাজ্য, আমরা জানি বুলগেরিয়া, এরা এক পক্ষে, এবং অন্যদিকে ফ্রান্স, রাশিয়া, গ্রেট ব্রিটেন, বেলজিয়াম, এমনকি পরবর্তী সময়ে আমেরিকা, জাপান, ইতালি, এই সব দেশগুলো এক পক্ষ অবলম্বন করেছিল। নিয়ে এই যুদ্ধটি দীর্ঘদিন কন্টিনিউ করেছিল। দীর্ঘদিন বলবো না, আমরা এখানে বেশ কয়েক বছর, 4 বছর মতো যুদ্ধ কন্টিনিউ করেছিল, এবং এত ভয়াবহ ব্যাপক যুদ্ধ ইতিপূর্বে এত ক্ষয়ক্ষতির দিক থেকে, এত প্রাণহানির দিক থেকে এত বড় যুদ্ধ সংঘটিত হয়নি। এই যুদ্ধের ফলাফলও তেমনই অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, এটা আমাদেরকে মনে রাখতেই হবে। শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা একটি ভয়াবহ ইম্প্যাক্ট তৈরি করেছিল পরবর্তী সময়ের পৃথিবীর ইতিহাসগুলোতে। তো আমরা সেই দিকগুলোই আলোচনা করে দেখব যে প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপের ইতিহাসে, বিশেষ করে জার্মানির যে ইতিহাস, সেখানে আমরা কি দেখব। আসলে শুধু জার্মানিতে নয়, প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী প্রতিটি দেশের ক্ষেত্রে নানাবিধ সমস্যা দেখা দিয়েছিল। অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছিল, এক ধরনের জনগণের ভিতরে হতাশা দেখা দিয়েছিল। এখানে আমরা দেখব যে বিভিন্ন প্রকার মহামারী দেখা দিয়েছিল বিভিন্ন দেশে, এবং এত বেশি অর্থনৈতিক বিপর্যয় সংগঠিত হয়েছিল যে সেই সময়গুলোকে আমরা দেখি যে এই 25-30-এর
দশক পর্যন্ত আরম্ভ করে দীর্ঘ সময় পর্যন্ত পৃথিবীতে অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হবে সেই 1939 সনে, তখনও আমরা এই ভয়াবহ পরিস্থিতি আমরা দেখব। তো জার্মানি তো ঠিক অনুরূপভাবে আমরা দেখব যে এরকম একটি বিপর্যয়, বিশেষ করে অর্থনৈতিক বিপর্যয় এবং হতাশা অবস্থা বিরাজমান ছিল। এবং জার্মানিতে আরও বেশি এটি দেখা দিয়েছিল এই কারণেই যে জার্মানি ছিল মানে পরাজিত শক্তির মধ্যে একটি সবচেয়ে মানে ক্ষতিগ্রস্ত একটি দেশ। ইউরোপের ভিতরে বটেই অংশগ্রহণকারী প্রতিটি দেশের মধ্যে জার্মানির সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল, মানে রাষ্ট্র হারানোর দিক থেকে, রাজ্য হারানোর দিক থেকে, ভৌগোলিক অঞ্চল হারানোর দিক থেকে বলি, এবং অন্যান্য সামরিক যান থেকে আরম্ভ করে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বা ভৌগোলিক ক্ষয়ক্ষতি থেকে আরম্ভ করে গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে বঞ্চিত হওয়া থেকে আরম্ভ করে সব কিছুতে জার্মানির একটা পরাজয়ের গ্লানি তাদের ভিতরে দেখা দিয়েছিল এই প্রথম বিশ্বযুদ্ধের পরে। বিশেষ করে আমরা দেখব যে প্যারিসের শান্তি সম্মেলন এবং তার পরেই যে ভার্সাই চুক্তি নামে একটি কঠোর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এই চুক্তিটি জার্মানির কাছে কখনোই মনোভূত হয়নি। প্রথম থেকেই এটি তারা বিরোধিতা করে আসছিল। যেহেতু প্রথম দিকে বিরোধিতা করেও কোনো লাভ ছিল না, তখন মানে বিজয়ী শক্তিবর্গ শক্তির দিক থেকে যথেষ্ট পরিমাণে শক্তিশালী ছিল, এবং পরাজিত শক্তি জার্মানি কিংবা আমরা দেখব তুরস্ক, আমরা দেখব বুলগেরিয়া, আমরা দেখব অন্যান্য দেশগুলো, এদের ক্ষমতা বা সেই যুদ্ধে পরাজিত হওয়ার পর ক্ষমতা রিকভারি করা মতো শক্তি তাদের তখন পর্যন্ত হয়নি। স্বভাবতই আমরা দেখব যে প্রথম দিকে তাদেরকে এই দুরবস্থা মেনে নিতে হয়েছিল, এবং এই ভার্সাই চুক্তির যে পরাজয়ের পরে যে চুক্তিটা স্বাক্ষর হলো, এটি তাদের কাছে সবচেয়ে একটি কষ্টকর অবস্থা ছিল। এই কষ্টকর অবস্থা থেকে জার্মানিকে মানে মুক্তি দিয়েছিল পরবর্তী সময়ে একমাত্র হিটলার। এবং আমি মনে করব যে এই জার্মানির এই দুর্দশা কাটিয়ে ওঠার পিছনেও তার নীতি বা তার বিভিন্ন মতবাদ যতই ইতিহাসের আলোকে মানে নেগেটিভ হোক না কেন, জার্মানবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল। সে অর্থনৈতিক দিক থেকে পরবর্তী সময়ে জার্মানিতে একটি শৃঙ্খলা বোধ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল, এবং যে সকল বাইরের বিভিন্ন দেশগুলোর সঙ্গে তার যে পররাষ্ট্র নীতির যে সম্পর্কিত যে দিকগুলো, সেগুলো জার্মানবাসী ভূয়সী প্রশংসা অর্জন করেছিল। তো আমরা পর্যায়ক্রমে এই সকল তার নীতিগুলো আমরা দেখব যে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই জার্মানি যে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো কিভাবে কাটানো হয়েছিল, বিশেষ করে প্রশাসনিক দিক থেকে, বিশেষ করে শাসন ব্যবস্থার দিক থেকে, বিশেষ করে জার্মানিকে কে পরিচালিত করছে, জার্মানির শাসন ক্ষমতায় কে অধিষ্ঠিত হলো পরাজয়ের পর বা পরাজিত হওয়ার পর জার্মানির সিংহাসনে কে আরোহণ করলো, এমনকি পরাজয়ের পর জার্মানির যে বিখ্যাত সম্রাট ছিলেন কাইজার উইলিয়াম, তার অবস্থা কি হলো, এইগুলো আমরা একটু আলোচনা করলে আমাদের প্রেক্ষাপটটা তোমাদের কাছে সুন্দর হবে। ঠিক অনুরূপভাবে এটা পরবর্তী সময় তোমাদের বোঝার জন্য সুবিধা হবে। এবং এটা তোমাদের কাছে আমি বলে রাখি মাস্টার শেষ বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীদের কাছে, যে এটি তোমাদের মৌখিক পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক ইতিহাস জানার জন্য, ইউরোপের ইতিহাস জানার জন্য, আমেরিকার ইতিহাস জানার জন্য, এমনকি অর্থনৈতিক যে সম্পর্কের ইতিহাস, যে ইন্টারন্যাশনাল রিলেশন, পারস্পরিক বিভিন্ন দেশের মধ্যে যে সম্পর্কের ইতিহাস, এগুলোকে জানার জন্য প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এই প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন বিজয়ী শক্তিবর্গ পরাজিত শক্তিবর্গের যে সম্পর্কের যে টানাপড়ন, আবার সম্পর্কের দিক থেকে যে উন্নয়ন, এই সব জিনিসগুলো আজও কিন্তু পর্যালোচনা করা হয়ে থাকে।
এবং এখানে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল, বিভিন্ন রাষ্ট্রের ভিতরে যে মতবাদ চালু হয়েছিল সেগুলো আমরা দেখতে পাবো। আজকেও আমরা যেমন দেখতে পারি ইহুদি নির্যাতন সেটি কখন থেকে হয়েছিল সেটিও আমরা এখান থেকে জানতে পারবো। আমরা দেখব যে সমাজতান্ত্রিক চিন্তাভাবনার আলোকে যে প্রথম রাষ্ট্রটির তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল এই প্রথম বিশ্বযুদ্ধের সময়ে 1917 সালের এই অক্টোবর মাসেই এই রাশিয়াতে সমাজতান্ত্রিক রাষ্ট্রের জন্ম হয়েছিল, যেটা পরবর্তী সময়ে তাকে কমিউনিস্ট দেশ হিসাবে, কমিউনিজমের দেশ হিসাবে প্রথম আখ্যায়িত করা হয়ে থাকে। তো এই কমিউনিজম বিরোধী চিন্তাভাবনার প্রথম বেশ শক্তিশালী উদ্যোক্তা হিসাবে এই হিটলার বিখ্যাত হয়েছিলেন। অর্থাৎ তিনি কমিউনিস্টকে দেখতে পারতেন না, তিনি দেখতে পারতেন না সেমিটিক জাতিকে দেখতে পারতেন না। সেমিটিক বিরোধী চিন্তা চেতনা তার ভিতরে বিদ্যমান ছিল এবং সে এমন কতগুলো জিনিস চালু করেছিল যে জিনিসগুলো পরবর্তী সময়ে এই সকল ইউরোপীয় দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়টি বাতিল হয়ে একেবারে খারাপ অবস্থায় উপনীত হয়েছিল। তো যাই হোক, আমরা প্রথমেই দেখি যে প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের পর যখন জার্মান জাতি মনের দিক থেকে অত্যন্ত ক্লান্ত, হতাশায় জর্জরিত, ঠিক সেই সময় সেখানে একটি শাসনভার অর্পণ করার জন্য একটি নির্বাচন হয়েছিল এবং এখানে এই নির্বাচনে ওয়েমার নামক স্থানে এই নির্বাচনটি হয়েছিল বলে এটাকে ওয়েমার প্রজাতন্ত্র হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। এবং এখানে আমরা দেখব যে ইভার্ট এবং হাসি নামে দুইজন ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যদিও ইতিহাসে আমরা দেখতে পাই যে এই প্রজাতান্ত্রিক সরকার খুব বেশি সাফল্যমণ্ডিত হতে পারেনি। সাফল্যমণ্ডিত না হওয়ার পিছনে একটি জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে জার্মানির বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মানে কি বলবো বৈরী সম্পর্ক তৈরি হয়ে গেছিল। কেউ মানে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করত, কেউ রাজতন্ত্রের ধারক ছিল, কেউ রাজতন্ত্র পছন্দ করত। উইলিয়াম নেদারল্যান্ডে পলায়ন করার পরও অনেক সমর্থক ছিল যারা রাজাকে বা সম্রাটকে ভালোবাসত। আমরা দেখব যে জার্মানিতে ইতিমধ্যে কমিউনিজম বা কমিউনিস্ট পার্টি নামে একটি রাজনৈতিক দলের উত্থান হয়েছিল, যেটা সোভিয়েত ইউনিয়নের অবলম্বনে অনেকটা গড়ে উঠেছিল। সেটির সংখ্যা প্রথম দিকে কম হলেও পরবর্তী সময়ে তাদের প্রভাব বা শক্তি একেবারে দুর্বল ছিল না। এছাড়াও আমরা দেখব ডেমোক্রেট পার্টি নামে একটি দল গড়ে উঠেছিল, খ্রিস্টান দল নামে আরেকটি জার্মানিতে শক্তিশালী রাজনৈতিক দল গড়ে উঠেছিল। এরকম বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের যে পারস্পরিক একটি বোধ থাকবে, তারা যে পরাজিত হয়েছে প্রথম বিশ্বযুদ্ধে, এখন যে জাতি হিসেবে তাদেরকে মানে একটি ভালো অবস্থানে যেতে হবে, এরকম ভাবনাগুলো খুব কম ছিল। বরং তারা ক্ষমতা গিয়ে সেখানে তারা সুবিধা অর্জন করা, দলের সুবিধা গ্রহণ করা, এগুলোর প্রতি বেশি বিচলিত ছিল। তো যাই হোক, আমরা দেখব যে এরকম একটি অবস্থার ভিতর দিয়ে প্রজাতান্ত্রিক দল যখন আশানুরূপভাবে কোনো কিছু করতে পারল না, তখন পরবর্তী সময়ে 1921 সালের দিকে পুনরায় সেখানে নির্বাচন হলো এবং এই নির্বাচনও আমরা দেখব যে প্রজাতান্ত্রিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল এবং এই প্রজাতান্ত্রিক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরে সে যতটা সম্ভব মানে বিজয়ী শক্তিবর্গ যে গুরুত্বপূর্ণ দেশগুলো ছিল তাদের সঙ্গে সম্পর্ক সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করত। এই কারণে যে তাদের উপর অনেক কিছু
নির্ভর করত। এই জন্য ভাষায় সন্ধিকে তারা গুরুত্ব দিত। ভাষায় সন্ধির চুক্তি অনুযায়ী সব কিছু মেনটেন করার চিন্তা ভাবনা করত। এমনকি প্যারিস শান্তি সম্মেলনে যে 14 দফার ভিত্তি যে লিগ অব নেশন গড়ে উঠেছিল, তারই একটি চিন্তা চেতনা তাদের মধ্যে সবসময় কাজ করত। অর্থাৎ আমরা মনে করব এই নতুন সরকার জার্মানিতে যারা আসলো, তারা অনেকটা বিজয় শক্তিবর্গের সঙ্গে, মিত্র শক্তিবর্গের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সাধন করে জার্মানির আভ্যন্তরীণ এবং পররাষ্ট্র দিকগুলো নির্ধারণ করত, যাতে করে তারা মানে অর্থনৈতিক দিক থেকে যে একটি খারাপ দিক, খারাপ অবস্থা বিদ্যমান আছে, সেটি কাটিয়ে উঠতে পারে। এমনকি যে সকল চুক্তিগুলো হয়েছিল, ভৌগোলিক চুক্তি সম্পাদিত হয়েছিল, সামরিক চুক্তি সম্পাদিত হয়েছিল, এমনকি রাইন অঞ্চলের মতো, রুহ অঞ্চলের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলো তাদের কাছ থেকে অনেকটাই জোরপূর্বকভাবে জার্মানি কেড়ে নিয়েছিল, দখল করে নিয়েছিল। সেই সব জায়গাগুলো যদি কোনো কিছু ছাড় পাওয়া যায়, সেগুলোর বিষয়েও তারা অত্যন্ত সচেতন ছিল। এই জন্য আমরা মনে করব যে প্রথম দিকে এই সকল মানে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতা গ্রহণ করেছিল, পরিচালিত করেছিল, তারা যথেষ্ট সচেতন ছিল। তার মধ্যে আমরা দেখব যে হিডেনবার্গ নামে একজন প্রধানমন্ত্রী হয়েছিলেন, চ্যান্সেলর হয়েছিলেন যাকে বলা হয়ে থাকে, তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো ইভার্ট হাসির পর হিডেনবার্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পরও জার্মানিতে স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। এরপর আমরা দেখব যে 1923-24 সালের দিকে আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। তো এখানে আমি একটি জিনিস আমার প্রিয় শিক্ষার্থীদের কাছে বলতে চাই যে আসলে আজকে যার সম্পর্কে আমরা আলোচনা করছি, যে দেশটির সম্পর্কে আলোচনা করছি, সেই হিটলার কিন্তু জার্মানির মানে জন্ম গ্রহণ করেনি, জার্মানিতে তার জন্ম হয়নি। সে কিন্তু আসলে বাসিন্দা ছিল, নাগরিক ছিল অস্ট্রিয়ার। অস্ট্রিয়াতে তার জন্ম হয়েছিল। পরবর্তী সময়ে যেহেতু জার্মানি একসময় অস্ট্রিয়া, হাঙ্গেরি একটা সাম্রাজ্য ছিল এবং জার্মানি তারই একটি অংশ বিশেষ ছিল, তখন প্রাশিয়া নামে অতিবাহিত হতো, প্রাশিয়া নামে তাকে ডাকা হতো। সেই প্রাশিয়াতে আজকে পরবর্তী সময়ে জার্মানির নামকরণ হয়েছে। সে অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেছিল এই হিটলার। পরবর্তী সময়ে তিনি জার্মানিতে চলে আসেন এবং যুদ্ধে অংশগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার পর তিনি আর চাকরিতে কন্টিনিউ করেনি। তিনি অবসরপ্রাপ্ত একজন সৈনিক হিসাবে চিহ্নিত থাকতেন। তিনি উপলব্ধি করেছিলেন যে পরাজয়ের গ্লানি জার্মান জাতির জন্য এটি কত বেদনাদায়ক, কত কষ্টকর, এই সকল জিনিসগুলো তার ভিতরে কাজ করেছিল। তিনি ভেবেছিলেন যে এই ভাষায় চুক্তিকে অবলম্বন করে, কিংবা পরাজয়ের গ্লানিকে অবলম্বন করে, কিংবা অর্থনৈতিক বিপর্যয়ের অবস্থাটাকে চিন্তা ভাবনা করে বা পুঁজি করে, যেটা আমরা বলি অনেক সময় সময়ের সদ্ব্যবহার করে, তিনি জনগণকে উত্তেজিত করতে চেয়েছিলেন এবং উত্তেজিত করতেও পেরেছিলেন। তিনি এই যে জার্মান জাতির যে বিষয়টি, জার্মান জাতি যে অত্যন্ত শক্তিশালী জাতি, জার্মান জাতি যে ঐক্যবদ্ধ জাতি, জার্মান জাতি যে অত্যন্ত শুদ্ধ জাতি, এই ধরনের জিনিসগুলো মাঝে মাঝেই সৈনিকদেরকে, যারা প্রথম বিশ্বযুদ্ধে আহত হয়েছিলেন, যাদের অনেক সদস্য প্রথম বিশ্বযুদ্ধে মারা গেছিলেন, তাদের প্রতি, তাদের পরিবারের প্রতি হিটলার অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। তাদেরকে তিনি বোঝাতে সক্ষম হয়েছিলেন যে আমরা আমাদের হারানো গৌরব অবশ্যই ফিরিয়ে আনব, আমরা আমাদের হারানো যে সকল অঞ্চল, রাজ্য, গুরুত্বপূর্ণ এলাকা আমরা ইতিমধ্যে লস করেছি, সেগুলো আমরা অবশ্যই ছিনিয়ে আনব। এরকম অনেক কথা, এরকম অনেক মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তারা ওই সকল পরিবারের কাছে গিয়েছে এবং তাদের কাছে গিয়ে বোঝাতে সক্ষম হয়েছেন যে জার্মান জাতি অবশ্যই তাদের হারানো ঐতিহ্যকে, হারানো গুরুত্বপূর্ণ
সম্পদগুলোকে জায়গাগুলোকে তারা ফিরিয়ে আনবে এবং এটি তিনি করবেন এবং এরকম একটি সামনে লক্ষ্যকে সামনে রেখে তিনি একটি রাজনৈতিক দলেরও প্রতিষ্ঠাতা করেছিলেন এবং একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল শুধু গঠন করেননি, তিনি সে পরবর্তী সময়ে এই রাজনৈতিক দলই নির্বাচনে অংশগ্রহণ করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পৃথিবীতে যে অভাবিত পরিবর্তন, পৃথিবীতে যে চমক দেখানোর যে একটি পরিবর্তন, সেটি কিন্তু হিটলারই দেখাতে পেরেছিলেন সারা বিশ্বকে। সারা বিশ্বের কাছে তিনি শুধু মানে আক্রমণকারী হিসেবে নয়, তিনি যে অত্যন্ত সাহসী একজন মহান নেতা হিসেবে জার্মানির কাছে শ্রদ্ধা এবং ভালোবাসা অর্জন করেছিলেন, সেটিও কিন্তু এখনও পৃথিবীর মানুষ জানে, পৃথিবীর মানুষ গ্রহণ করে। আমরা দেখব সেই বিষয়গুলোর মধ্যে যদি আমরা ফিরে যাই তাহলে দেখব যে হিটলার যে রাজনৈতিক দলটি করেছিলেন সেই রাজনৈতিক দলটির নাম ছিল ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি এবং এটি প্রথম দিকে খুব জনপ্রিয়তা অর্জন না করলেও ধীরে ধীরে তিনি এত বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন, এটি মানে ভাবতেই অবাক লাগে যে একজন মানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মচারী, সিপাহী যেটাকে আমরা বলে থাকি, খুব পদধারী তিনি একজন মানে ছিলেন না, মানে অফিসার ছিলেন না, তিনি একজন সৈনিক মূলত ছিলেন। এই সৈনিকের ভিতরে যে এত প্রতিভা, তার লেখাপড়া, তার মানে পারিবারিক অবস্থান সব কিছু কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু তারপরেও তার মনের যে আকাঙ্ক্ষা, মনের যে তেজ, মনের যে মানে আত্মবিশ্বাস এবং মনের যে প্রতিশোধ নেওয়ার যে একটি স্পৃহা, সব কিছু তাকে অনুপ্রাণিত করেছিল এই প্রথম বিশ্বযুদ্ধের স্বচক্ষে দেখার যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, সেগুলো তাকে ক্ষমতা যাওয়ার জন্য সবসময় অনুপ্রাণিত করেছে। তো আমরা সেই ন্যাশনাল মানে সোশ্যালিস্ট পার্টির ভূমিকাও এখানে খুব মানে গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা আগে বলে রাখবো যে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টির সদস্যরা, বিশেষ করে তার যে এই মহান নেতা এই অ্যাডলফ হিটলার, তিনি কিন্তু নিজে পরবর্তী সময়ে নেতা হিসাবে, ফুয়েরার হিসাবে মানুষের কাছে পরিচিতি লাভ করেছিলেন, পরিচিতি অর্জন করেছিলেন এবং জনপ্রিয়তা লাভ করেছিলেন। তো প্রথম যে নির্বাচন হলো সেই নির্বাচনটা 1921 সালের নির্বাচন হলো। 21 সালের নির্বাচনে অংশগ্রহণ না করে তিনি 1924 সনের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং এখানে আমরা দেখব যে তিনি বেশ ভালো একটি মানে ভোট অর্জন করেছিলেন এবং ভোট পাওয়ার পরেও তিনি অবশ্য ক্ষমতা যেতে পারেননি। আসন সংখ্যা প্রায় 103টি আসন সংখ্যা পেয়েছিলেন এবং এই আসন সংখ্যা নিয়ে অলরেডি হিটলার জার্মানিতে যে তার জনপ্রিয়তা অত্যন্ত ব্যাপক, সেটি তিনি প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন এবং বিভিন্নভাবে জাতীয়তাবাদী, উগ্র জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে, বিশেষ করে যেসব রাজনৈতিক দলগুলো মানে উগ্রতায় বিশ্বাস করত, জার্মান ন্যাশনালিজমে বিশ্বাস করত, তাদের প্রতি একত্রতা করে গোপনে ক্ষমতা গ্রহণ করার জন্য চেষ্টা করেছে এবং বেশ কয়েকবার ধরাও পড়েছেন এবং জেলখানাও তিনি তাকে অবস্থান করতে হয়েছে। তিনি জোরপূর্বকভাবে ক্ষমতা গ্রহণ করার জন্য যে কয়েকবার প্রচেষ্টা নিয়েছেন, দুবার তিনি প্রচেষ্টা নিয়েছেন, দুবারই তিনি ব্যর্থতা পথ তাকে নিতে হয়েছিল। এরপর তিনি জেল থেকে মুক্তি পাওয়ার পর আবার তিনি এই রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্য বিভিন্নভাবে সরকারের কঠোর সমালোচনা তিনি অবলম্বন করতেন। শুধু সরকারের প্রতি মানে তার সমালোচনা ছিল না, সঙ্গে সঙ্গে বা সাথে সাথে বিজয় শক্তিবর্গের প্রতি তার প্রচণ্ড ঘৃণা এবং তাদের যে কার্যকলাপ জার্মানবাসীর প্রতি সহনীয় ছিল না বা সহমর্মিতার ভিত্তিতে করা হয়নি, অনেকটা জোরপূর্বকভাবে করা হয়েছে, এই ধরনের কথা, এই ধরনের প্রতিবাদ তিনি সবসময় মানুষের কাছে
বলতেন, জার্মানবাসীকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে মিত্র শক্তিবর্গ জোরপূর্বকভাবে জার্মান জাতির সমস্ত অধিকারগুলোকে, সমস্ত সুযোগ সুবিধাগুলোকে, সমস্ত অঞ্চলগুলোকে কক্ষিগত করেছে এবং জার্মান জাতিকে তার জনসংখ্যা অনুযায়ী একটি ছোট্ট অংশে পরিণত করেছে। এইভাবে অনেকটা জার্মান জাতির ভিতরে এক ধরনের হীনমন্যতা, পরশ্রী কাতরতা, এমনকি অন্যের প্রতি আক্রোশ বোধ তৈরি করতে সক্ষম হয়েছিলেন এই অ্যাডলফ হিটলার। তো আমরা দেখব এরকম একটি অবস্থার ভিতর দিয়ে জনগণকে তিনি কাছাকাছি নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন এবং তার ন্যাশনাল এই সোশ্যালিস্ট পার্টি পরবর্তী সময়ে জার্মানির বাসীর অবিসংবাদিত একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছিল, যেটার ইতিহাস আমরা পরবর্তী সময়ে আলাপ করব। তো আমরা ফিরে যাই যে আসলে এখনো তিনি আভ্যন্তরীণ ক্ষেত্রে তিনি বুঝতে পেরেছিলেন যে কিভাবে জার্মানিকে ইউরোপের ইতিহাসে এমনকি বিশ্বের মানচিত্রে একটি অন্যতম শক্তিশালী দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব, সেটি তিনি কিন্তু অনুভব করতে পেরেছিলেন। আমরা দেখব যে তখন 1929-এর পর থেকে সারা পৃথিবীতে নানাবিধ সমস্যা তৈরি হয়েছিল। তার ভিতরে হচ্ছে ডিপ্রেশন, যেটাকে বলা হয় থাকে মন্দা, অর্থনৈতিক মন্দা, সেটি কিন্তু তীব্র হতে তীব্রতর হচ্ছিল এবং যুদ্ধ বিধ্বস্ত প্রতিটি দেশই কিন্তু এই অর্থনৈতিক মন্দার মানে শিকার হচ্ছিল বা তারা অত্যন্ত কষ্টের ভিতরে জীবনযাপন করতে হচ্ছিল। তার মধ্যে জার্মানি অন্যতম। শুধু জার্মানি নয়, ইতালির মতো দেশ সে যুদ্ধে জয়লাভ করেছিল, কিন্তু সেখানেও প্রচুর অর্থনৈতিক মন্দায় মানুষের দুর্গতির শেষ ছিল না। এমনকি এই সময় ইতিহাসকে আমরা বলতে পারি যে তখনকার ইউরোপ এবং বিশ্বের অনেক মানুষ, বিশেষ করে ইতালির জনগণ অর্থনৈতিক মন্দার এমন ভয়াবহ শিকার হয়েছিলেন যে তারা পকেট ভর্তি মানে করার জন্য, সওদা করার জন্য, বাজার করার জন্য তারা মানে থলে ভর্তি টাকা নিয়ে যেতেন আর পকেট ভর্তি বাজার নিয়ে আসতেন। অর্থাৎ তারা মানে ব্যাগে করে টাকা নিয়ে যেতেন আর আসার সময় তারা দেখা যাবে যে পকেটে করে সেই সকল ক্রয়কৃত জিনিস নিয়ে আসতেন। অর্থাৎ টাকার মূল্য, মুদ্রার মূল্য, অর্থের মূল্য এত নিম্ন পর্যায়ে নেমেছিল, এত মুদ্রামান হ্রাস পেয়েছিল যে শুধু ইতালি নয়, জার্মানি থেকে আরম্ভ করে ইউরোপের প্রতিটি দেশে একই অবস্থা বিদ্যমান ছিল। ঠিক এরকম একটি সংকট কাল কিন্তু জার্মানিকে পার হতে হচ্ছে। পার হওয়ার পরেও জার্মানি, আমরা যদি এভাবেই মনে করি, এভাবেই যদি বলি যে অ্যাডলফ হিটলার 1934 সালে 1933-34 সালে জার্মানির ক্ষমতায় আসলো অ্যাজ এ চ্যান্সেলর হিসাবে এবং একই সঙ্গে প্রেসিডেন্ট হিসাবে। তারপরে এই 1940 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার জন্য যদি আমরা অ্যাডলফ হিটলারকেই দায়ী করি, অধিকাংশ ক্ষেত্রেই দায়ী করি, তাহলে দেখা যাবে এই 1934 থেকে 1939 এই 5-6 বছরের ভিতরে তিনি জার্মানিকে এমন কি দিতে পারলেন, এমন কিভাবে শক্তিশালী করলেন যে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটি যুদ্ধ করার পরিকল্পনা বাস্তবায়ন করলেন। পরিকল্পনা করার মতো সমস্ত কিছু তিনি করলেন এবং প্রথম বিশ্বযুদ্ধ চেয়ে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল আরো ভয়াবহ। তাহলে আমরা মনে করব যে নিশ্চয় তিনি ভিতরে ভিতরে এই কয়েক বছরের ভিতরে জার্মানিকে এত আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রে, বহুমাত্রিক ক্ষেত্রে, যেটা আমরা বলছি বহুমাত্রিক ক্ষেত্রে, সেটা সামরিক দিক থেকে হতে পারে, অর্থনৈতিক দিক থেকে হতে পারে, উৎপাদন ব্যবস্থার দিক থেকে হতে পারে, শান্তি শৃঙ্খলা আভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে হতে পারে, রাজনৈতিক মতাদর্শের দিক থেকে হতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলকে এক জার্মান জাতিতে পরিণত করার যে কল্পনা বা স্বপ্ন তিনি গ্রহণ করেছিলেন
সেই বিষয়গুলো হতে পারে। এভাবেই তিনি কি জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এবং এখানে বলা ভালো, তিনি যখন প্রথম জেলে গেলেন, সেই ক্ষমতা গ্রহণ করার অপরাধে ধরা পড়লেন, তখন জেলে বসেই কিন্তু তিনি একটি গুরুত্বপূর্ণ বই বা গ্রন্থ তিনি রচনা করেছিলেন, যেটাকে বলা হয়ে থাকে মেইন কাম্প। মেইন কাম্প পৃথিবীর যে বিশিষ্ট মানুষের লেখা, তার মধ্যে অ্যাডলফ হিটলারের এই বইটি, এই গ্রন্থটি বিশ্বযুদ্ধ, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধ এবং পরবর্তী সময়ের ঘটনা প্রবাহের জন্য একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এখানে মূলত হিটলারের বিভিন্ন দর্শন, বিভিন্ন মতবাদ, বিভিন্ন রাজনৈতিক চিন্তা চেতনা ভাবনা, বিভিন্ন কার্যকলাপ, তার জার্মান প্রীতি, জার্মানদের প্রতি তার ভালোবাসা, জার্মানিকে কিভাবে হারানো রাজ্য ফিরিয়ে আনতে হবে, মিত্রশক্তিবর্গ সম্পর্কে তার ঘৃণাবোধ, এমনকি অন্য জাতির লোকদের প্রতি তার যে ঘৃণাবোধ, অর্থাৎ জার্মানিতে কেবলমাত্র জার্মানরাই তার কাছে মানে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন, একবারে পারফেক্ট জাতি ছিলেন, আর অন্য সব জাতিরা কুলাঙ্গার ছিলেন বা অত্যন্ত নিম্নমানের ছিলেন, নিম্ন জাতের ছিলেন, তাদের সব কিছুই অন্যায্য হিসাবে তিনি ঘোষণা করতেন। এরকম বিভিন্ন মতাদর্শ এই বইটিকে ফুটে উঠেছে। এবং বলা হয়ে থাকে অনেক লেখক, অনেক তদানীন্তন ঐতিহাসিক, এমনকি বিশিষ্ট রাজনীতিবিদরা তদানীন্তন সময়ের, তারা অবলীলাক্রমে বলেছেন যে অ্যাডলফ হিটলারের এই বইটি অনেক বইয়ের মতো কখনই না, এটি অনেকটা নিকৃষ্ট। অর্থাৎ এটাকে একটি নিকৃষ্ট গ্রন্থ হিসাবে অনেকে উল্লেখ করেছেন। তো আমরা যেটাই বলি না কেন, আমরা শুধু বলবো যে তার আভ্যন্তরীণ অবস্থা যে তিনি অভাবিত পরিবর্তন করতে পেরেছিলেন, পূর্বের কোনো প্রেসিডেন্ট, পূর্বের কোনো চ্যান্সেলর সেটিকে করতে পারেননি। সেখানকার যে ছিল পার্লামেন্ট ছিল রাইখস্টাগ, সেই রাইখস্টাগে অনেকে এসছেন এই 1919 থেকে আরম্ভ করে 1934 সালের আগে পর্যন্ত। এই সময়ের মধ্যে আমরা দেখব যে এই 10-12 বছরের ভিতরে অনেকে এসছেন, খুব অল্প সময়ের জন্য অনেকে শাসন ব্যবস্থায় ছিলেন, দীর্ঘমেয়াদী কেউ থাকতে পারেননি, এটাও সত্য কথা। কিন্তু এই অল্প সময়ের মধ্যে এসেও কিন্তু কেউ সুনামের সঙ্গে, কেউ অত্যন্ত জনপ্রিয়তার সঙ্গে কিংবা সফলতার সঙ্গে যেতে পারেননি। সবাইকে দুর্নাম নিয়ে অনেক অংশেই জার্মানির শাসন ব্যবস্থা থেকে বিদায় গ্রহণ করতে হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখব যে প্রজাতন্ত্রী শাসন ব্যবস্থার অবসান হয়, যার পরে যে পরবর্তী সময়ে যে ডিক্টেটরশিপের মানে প্রচলন আসলো অ্যাডলফ হিটলারের আমল থেকে, তখন থেকে আমরা যদি চিন্তা করি, তো সেই সময় থেকে আরম্ভ করে 1939 সন পর্যন্ত এই সময় আভ্যন্তরীণ ক্ষেত্রে যে অভাবিত পরিবর্তন, সেটি উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে এসছে। উৎপাদন ক্ষেত্রে তখন অলরেডি মুদ্রাস্ফীতি, যেটাকে বলা হচ্ছে মানে অর্থনৈতিক মন্দা, বিশ্ব অর্থনৈতিক মন্দা, সেই সময়েও সে স্বাভাবিক অবস্থা বিরাজমান রেখেছে। এবং শুধু তাই নয়, উৎপাদন ব্যবস্থার বিভিন্ন যে দিক আছে, কৃষিজাত পণ্য সামগ্রী থেকে আরম্ভ করে শিল্পজাত সামগ্রী থেকে আরম্ভ করে সব কিছুই তিনি স্বাভাবিক গতিতে চালিয়ে গেছেন। শুধু তাই নয়, প্রথম বিশ্বযুদ্ধে তিনি অনেক সামরিক সরঞ্জাম বিজয়ী শক্তিবর্গকে দিতে বাধ্য হয়েছেন, কিংবা প্রথম বিশ্বযুদ্ধে অনেক কিছু লস করেছেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আগে তিনি সেগুলোকে আবার নির্মাণ করে এবং তার চেয়ে ক্ষমতা সম্পন্ন সরঞ্জাম বা যুদ্ধ সরঞ্জাম সেগুলোকে তৈরি করে তিনি একটি অভাবিত পরিবর্তন সাধন করেছেন জার্মানবাসীর ভিতরে। এবং এভাবে জার্মানবাসীর কাছে তিনি একজন প্রিয় পাত্র হিসাবে, একজন প্রিয় নেতা হিসাবে, একজন প্রিয় ফেরার হিসাবে তিনি নিজকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। আচ্ছা, তারপর আমরা মনে করব যে এই সকল আভ্যন্তরীণ ক্ষেত্রে তিনি যে পরিবর্তন সাধন করেছিলেন,
মানুষের বিভিন্ন যে ব্যর্থতাগুলো ছিল, মানুষের যেগুলো সমস্যা ছিল, মানুষের যেগুলো কষ্টকর দিক ছিল, সেগুলোকে তিনি অনেকটা দূর করতে সক্ষম হয়েছিলেন পূর্বের যে কোনো শাসকদের চেয়ে, এটি সত্য কথা। কিন্তু তিনি এগুলো করেছিলেন অনেকটা কিন্তু শক্ত হাতে এবং একতরফাভাবে। আমি আগে বলেছি তিনি যে রাজনৈতিক দলটি গঠন করেছিলেন তারপর থেকেই কিন্তু তার ভিতরে এক ধরনের একনায়কতন্ত্র সুলভ আচরণ তৈরি হয়েছিল, যা পরবর্তী সময়ে ডিক্টেটরশিপে তাকে পরিণত করেছিল। এবং এই ডিক্টেটরশিপে অন্যান্য কোনো রাজনৈতিক দলের কোনো মতবাদ বা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো স্থান বা তার মানে প্রভাব আদৌ সহ্য করা হতো না। এবং প্রকাশ্যে বলা হতো যে তিনি একদিকে প্রেসিডেন্ট, একদিকে তিনি চ্যান্সেলর, এই উভয় দিকটা তিনি ক্ষমতায় কক্ষগত করার জন্য তিনি এটি করেছিলেন। এবং এগুলো করতে গিয়ে দেখা গেছে যে তিনি চমৎকারভাবে এগুলোকে সম্পূর্ণ করতে পেরেছেন। তার সামনে কেউ বিরোধিতা করার কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিও ছিল না, যার ফলে আমরা মনে করব যে অ্যাডলফ হিটলার আভ্যন্তরীণ ক্ষেত্রে যেমন জনগণের সমর্থন লাভ করে এই সকল কাজগুলোকে সফল করতে পেরেছিলেন, ঠিক পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে সকল রাষ্ট্রগুলো প্রথম বিশ্বযুদ্ধের প্রাক্কালে বা সময়ে বা প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে জার্মান জাতির সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছিলেন, তাদের ব্যাপারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছিলেন। তার মূল দর্শনই ছিল, তার মূল চিন্তা ভাবনাই ছিল জার্মান জাতিকে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিণত করা। এটি ছিল তার মূল আকাঙ্ক্ষা। এবং এগুলো করতে গিয়ে স্বভাবতই তাকে বৃহৎ যে রাষ্ট্রগুলো ছিল, বিশেষ করে ফ্রান্স, বিশেষ করে সোভিয়েত রাশিয়া, বিশেষ করে গ্রেট ব্রিটেন, এদের সঙ্গে তাকে লড়াই করার মতো শক্তি বা ক্ষমতা অর্জন করার একটি দিক তার ভিতরে সবসময় কাজ করেছে। এমনকি আমরা দেখব যে তিনি ইতিমধ্যে ভার্সাই চুক্তিকে 1934 সালের দিকে এসে অস্বীকার করেছেন এবং ভার্সাই চুক্তির কোনো সত্যকে তিনি আর কখনো মেনটেন করেননি। এমনকি তিনি ইতিমধ্যে রাইন অঞ্চল দখল করেছেন, তিনি রাইন অঞ্চলকে তার সেই পুরাতন ভূমি হিসাবে আবার গ্রহণ করতে সক্ষম হয়েছেন। তিনি যে রুহ অঞ্চলটা হারিয়েছিলেন, জোরপূর্বকভাবে ফ্রান্স দখল করে নিয়েছিল, সেটিও তিনি এখন জোরপূর্বকভাবে দখল করে নিয়েছেন। এই সকল বিষয়গুলো কিন্তু বিজয়ী শক্তিবর্গ, বিশেষ করে শক্তিশালী দেশগুলো ফ্রান্স, গ্রেট ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, এগুলো কিন্তু অনেকটা দেখেছে, যেটাকে আমরা বলে থাকি ইতিহাসের ভাষায় যে তোষণ করার মতন অবস্থা হয়েছিল। তোষণ নীতি এখানে গ্রহণ করেছিল। এই তাকে সাহায্য করবে, এই তাকে শাস্তি দিবে, এই তাকে প্রতিবাদ করবে, বা এই তাকে এইগুলো জোরপূর্বকভাবে কেড়ে নিচ্ছে হিটলার, সেগুলো আবার ফিরিয়ে আনবে, এগুলো করার মতো এই সাহস বা শক্তি বা ক্ষমতা এই মুহূর্তে বা সেই সময়ে মানে হিটলারের বিরুদ্ধে তাদের ছিল না। আরেকটা জিনিস এখানে বলা ভালো যে অ্যাডলফ হিটলারের আরেকটি মানে মানসিক বিকারগ্রস্ত দিক ছিল যে তিনি কমিউনিজম বিরোধী প্রচণ্ড ভূমিকা পালন করতেন। তিনি যেমন জার্মান জাতি শ্রেষ্ঠ জাতি পৃথিবীতে, এটিকে যেমন খুব সম্মান দিয়ে কথা বলতেন, অর্থাৎ উগ্র জাতীয়তাবাদের চরম ভক্ত ছিলেন, ঠিক অনুরূপভাবে পাশাপাশিভাবে তিনি কমিউনিজমের প্রচণ্ড বিরোধী ছিলেন। কমিউনিজম বিরোধী ছিলেন মানে সোভিয়েত ইউনিয়নের প্রচণ্ড বিরোধী ছিলেন। তখন ইতিমধ্যে 1917 সালে কিন্তু এই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে সে কমিউনিস্ট রাষ্ট্রে বা সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছিলেন এবং তার ভক্ত বা তার অগণিত দেশ তার ভক্তে পরিণত হয়েছিল, এটাও সত্য কথা। সুতরাং এই কমিউনিস্টদেরকে খতম করা, কমিউনিস্টদেরকে মানে নির্যাতন করা, কমিউনিস্টদেরকে জার্মানি থেকে বিতাড়িত করা, এটাই ছিল তার আরেকটি প্রচণ্ড আভ্যন্তরীণ ক্ষেত্রে বা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটি জঘন্য কাজ। তো আমরা মনে করব যে এই সব জিনিসগুলো ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে হিটলারের একটা বাধা ছিল।
বাধা ছিল এবং সেই সকল কারণে ওই সব দেশগুলো কিন্তু হিটলার কি করছেন, হিটলার যে দিনের পর দিন সামরিক বাহিনী সুসজ্জিত করছেন, কেন করছেন, এগুলো কিন্তু তলিয়ে দেখার মতো অবস্থা তখন বিশ্বের অন্যান্য পরাশক্তিবর্গের ছিল না। এমনকি বিশ্বের অন্যান্য পরাশক্তিবর্গ যে এগুলো নিয়ে ভাবনা চিন্তা করবে সেটাও কিন্তু সেই মুহূর্তে ছিল না। সবাই নিজ নিজ অঞ্চল নিয়ে, নিজ নিজ ভূখণ্ড নিয়ে, নিজ নিজ দেশ নিয়ে তারা কিন্তু সবসময় মানে ভাবিত থাকতো। আমরা ইতিমধ্যে দেখব যে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ফ্রান্সের একটি অনাক্রমণ চুক্তি, যেটাকে বলা হয় নন অ্যাগ্রেশন প্যাক্ট, সম্পাদিত হয়েছিল। এই নন অ্যাগ্রেশন প্যাক্ট অনুযায়ী তারা একে অন্যের যদি কেউ আক্রমণ করে তাহলে তারা পরস্পরকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে। এই চুক্তিটি প্রথম হিটলার বিরোধী মানে একটি প্রতিবাদ চুক্তি হিসাবেই মনে করা হয়ে থাকে। তার আগে পর্যন্ত কিন্তু হিটলারের বিরুদ্ধে কেউ এই ধরনের কোনো চুক্তিবদ্ধ হতে পারেনি। এভাবে ক্রমশই আমরা দেখব যে একদিকে ফ্রান্স থেকে যাচ্ছে, সেদিকেই আবার সোভিয়েত ইউনিয়ন থেকে যাচ্ছে। গ্রেট ব্রিটেন তখন পর্যন্ত অনেকটা তোষণ নীতি অবলম্বন করে যাচ্ছে। তো এই সোভিয়েত ইউনিয়ন আর এই ফ্রান্সের এই নন অ্যাগ্রেশন প্যাক্টে খুব সহজভাবে, খুব হালকাভাবে হিটলার দেখেনি। সে এইটার ফলস্বরূপ সে অস্ট্রিয়া দখল করে ফেলেছিল ইতিমধ্যে। সে পোল্যান্ডের বিরুদ্ধে, যে পোল্যান্ডের আক্রমণের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল, সেই পোল্যান্ডকে বিভিন্নভাবে মানে ভয় ভীতি অবলম্বন করা, দেখানো তার একটা দৈনন্দিন কাজে পরিণত হয়েছিল। আমরা দেখব শুধু তাই নয়, সে ইতিমধ্যে চেকোস্লোভাকিয়া দখল করে নিয়েছিল এবং এই সকল আগ্রাসনী কার্যকলাপ বা এই সকল আক্রমণাত্মক কার্যকলাপের বিরুদ্ধে তখন পর্যন্ত ইউরোপীয় বা বিশ্বের অন্যান্য আমেরিকা সহ সকল দেশগুলো কিন্তু তখন পর্যন্ত আগে আসেনি। যার ফলে তার দিনের পর দিন বিভিন্ন ধরনের এই সকল কার্যকলাপ করার যে সাহস বা তার যে আত্মপ্রত্যয়ের বিষয়টি ফুটে উঠছে, সেটিকে প্রতিহত না করে, অর্থাৎ তোষণ নীতি অবলম্বন করার ফলেই মূলত তার এই ধরনের সাহসগুলো ক্রমশই বেড়ে যাচ্ছিল। আমরা মনে করব যে হিটলারের এই যে কার্যকলাপ, হিটলারের এই সকল যে চিন্তা চেতনা, আমরা নিঃসন্দেহে মনে করব এটি একটি খারাপ অবস্থা তৈরি করতে সাহায্য করেছিল। আমরা পরবর্তী সময়ে দেখি যে তার যে রাজনৈতিক দল, ন্যাশনাল যে সোশ্যালিস্ট পার্টি, সংক্ষেপে যেটাকে বলা হয় নাৎসি দল, সেই নাৎসি দলের যে বিষয়টি, সেই নাৎসি দল পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে একটি ভয়াবহ দল হিসেবে পরিণত হয়েছে। আমরা দেখব আভ্যন্তরীণ ক্ষেত্রে এই নাৎসি দল কত যে জার্মানিতে ইহুদিরা বসবাস করত, সেই ইহুদিদেরকে হত্যা করা হয়েছে, ইহুদিদেরকে বিভিন্নভাবে জার্মানি থেকে বিতাড়িত করা হয়েছে। এমনকি আমরা এটাও দেখব যে তার কত ক্ষমতা এবং প্রচণ্ড দাপট তখন হিটলারের তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল বা ভিতরে দেখা দিয়েছিল যে জার্মান ভাষাভাষী মানুষ যেখানে বসবাস করত সেই জায়গাগুলো তারা দখল করে নিয়েছে। সেখানে যে জায়গাগুলো দখল করে নিয়েছে, হয়তো সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন জায়গাতে, বিভিন্ন অঞ্চলগুলোতে এই জার্মান ভাষাভাষী মানুষের বসবাস ছিল, সেই সোভিয়েত ইউনিয়নও বাধা দিয়েছে বটে, কিন্তু যেভাবে জোরালোভাবে বাধা দেওয়ার কথা সেগুলো করেনি। এমনকি রাইন অঞ্চলটা ফ্রান্সের কাছ থেকে কেড়ে নিল পরবর্তী সময়ে, সেটিও কিন্তু ফ্রান্স সেটিকে দখল করার জন্য কোনো আক্রমণাত্মক ভূমিকা পালন করেনি, কিংবা অন্য দলগুলো বা দেশগুলো তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেনি। এটাকেই বলবো আমরা তোষণ নীতি। এই তোষণটা যদি অব্যাহত না থাকতো, বারবার যদি হিটলার এই সকল কাজগুলো করার ক্ষেত্রে মানে এক ধরনের অনুপ্রেরণা বিশ্বের অন্যান্য দেশগুলোর কাছ থেকে লাভ না করতো, প্রথমেই যদি হোঁচট খেত, প্রথমেই যদি বাধাগ্রস্ত হতো, তাহলে হয়তো বিশ্বের এরকম
হঠকারিতা পূর্ণ অবস্থা তৈরি হতো না, অর্থাৎ এককভাবে হিটলারের এই সকল কার্যকলাপ হয়তো তৈরি হতো না। শুধু তাই নয়, যখন এরকম একটি অবস্থা, যখন একদিকে মিত্র দেশগুলো বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হচ্ছে, তখন স্বভাবতই জার্মানি নিজকে প্রতিষ্ঠিত করার জন্য বা অন্য শক্তিগুলোকে, বিজয় শক্তিগুলোকে ভয়ভীতি দেখার জন্য জার্মানি তার সঙ্গী সাথী খোলার জন্য বা খোঁজার জন্য পথ দেখছে। ঠিক এরকম একটি অবস্থার ভিতরে আমরা দেখব ইউরোপের আরেকটি শক্তি, যে শক্তিটা প্রথম বিশ্বযুদ্ধের সময় তার বিরোধী ছিল, সেই ইতালিতে ঠিক এই অর্থনৈতিক কারণের জন্যই হোক, আভ্যন্তরীণ বিভিন্ন দুর্বলতার জন্যই হোক, সেখানে কিন্তু ডিক্টেটরশিপের চালু হয়েছে। যেমন জার্মানিতে ইতিমধ্যেই হয়েছিল, ঠিক সেখানে মুসলিন নামে একজন ব্যক্তি ঠিক একই ভাবাদর্শ নিয়ে, একই চিন্তা ভাবনা নিয়ে মুসলিনি সেখানে ফ্যাসিস্ট রাজনৈতিক দলের উৎপত্তি ঘটায় এবং সেখানেও তার কার্যকলাপটি প্রথম বিশ্বযুদ্ধে তিনি প্রত্যাশিত লাভ, প্রত্যাশিত অংশ, প্রত্যাশিত শেয়ার বা প্রত্যাশিত মানে গুরুত্বপূর্ণ জায়গাগুলো তিনি লাভ করতে পারেননি বলে তিনি অনেকটা মনের ক্ষোভে বা কষ্টে তিনি হিটলারের পক্ষ অবলম্বন করেছিলেন এবং হিটলারের সঙ্গে বিভিন্ন আঁতাত বা চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। এই যে বিষয়টি, অর্থাৎ ডিক্টেটরশিপ তে মিল থাকায়, সাদৃশ্য থাকায় এবং অন্যের রাজ্যগুলো, অন্যের বিভিন্ন জিনিসগুলো, এমনকি আমরা দেখব আমাদের এই ইতালি তার এই আগ্রাসনী কার্যকলাপকে বা এই ডিক্টেটরশিপ কার্যকলাপের ফলস্বরূপ সে পরবর্তী সময়ে তিনি সে আফ্রিকার বিভিন্ন উপনিবেশিক অঞ্চলে দখল করতে পিছপা হয়নি। তো এরকমভাবে আমরা মনে করতে পারি যে তাদের কার্যকলাপটা বেড়ে গেছে শুধু এই সকল কারণে, যেহেতু তারা তাদের সাথী পেয়েছে, তাদের বন্ধু পেয়েছে, চুক্তিবদ্ধ দেশগুলো পেয়েছে এবং চুক্তিবদ্ধ দেশগুলো, এই দুটো দেশ যেহেতু অনেকটা রাজনৈতিক আদর্শের দিক থেকে, রাজনৈতিক চিন্তা চেতনার দিক থেকে অনেকটা একই মতো, তার জন্য তারা এই অবস্থার ভিতর দিয়ে অতিবাহিত হচ্ছে। আসলে আমরা মনে করব যে এই 33 থেকে আরম্ভ করে 39 পর্যন্ত এই 6টি বছর খুব যুদ্ধ প্রস্তুতি নেওয়ার জন্য একটি যুদ্ধ শেষ হয়েছে, তারপরে আবার যুদ্ধরত এই দেশগুলোর পক্ষে আবার যুদ্ধ করা, যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া বা সামরিক দিক থেকে শক্তিশালী করণ বা সুসজ্জিতকরণ বা সবাইকে সামরিক ট্রেনিং, সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা, এগুলো একটি ব্যয়বহুল ব্যাপার ছিল, অত্যন্ত সময়ের ব্যাপার ছিল। কিন্তু নেপোলিয়ন মতোই দুর্জয় সাহস নিয়ে হিটলারও দেখা গেল যে ভিতরে ভিতরে তলে তলে কোনো অদৃশ্য শক্তির বলে বলীয়ান হয়ে তিনি কিন্তু যথেষ্ট শক্তি প্রদর্শন করার মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধে উদাহরণ তৈরি করে গেছেন বা সেরকম প্রদর্শন দেখাতে সক্ষম হয়েছিলেন। তো যাই হোক, আমরা মনে করব যে এই যে আন্তর্জাতিক ক্ষেত্র তার যে কমিউনিজম বিরোধী, ইহুদি বিরোধী মনোভাব আর পৃথিবীর সমস্ত জাতিকে বৃদ্ধাঙ্গুল দেখানো বা অবহেলা করা, অসম্মান করা, এটি তার একটি রাজনৈতিক হীনমন্যতার পরিচয় নিঃসন্দেহে বহন করে। তবে এটাও পাশাপাশি সত্য কথা যে প্রথম বিশ্বযুদ্ধের যে পরাজয়ের গ্লানি এবং প্রথম বিশ্বযুদ্ধের যে চুক্তিটা ভার্সাই চুক্তি, সেই ভার্সাই চুক্তির যে কঠোরতা এবং এই কঠোরতার ফলে তার প্রতি যে প্রথম বিশ্বযুদ্ধের পরপরই কঠোরতার ফলে যে মানে অন্যায় দিকগুলো তিনি স্বচক্ষে দেখেছিলেন, জোরপূর্বকভাবে যে নির্মমতা, অত্যন্ত অমানবিক ব্যাপারগুলো তিনি স্বচক্ষে দেখেছিলেন, সেগুলো নিঃসন্দেহে ভাষাই চুক্তিকে মানে অবহেলা করা বা ভাষায় চুক্তিকে মানে অস্বীকার করা এই অ্যাডলফ হিটলারের জন্য কোনো ব্যাপারই ছিল না। তিনি প্রমাণ করতে পেরেছিলেন যে জার্মান জাতি, জার্মান জনগণ তার সঙ্গে আছে।
এবং এটা সত্য কথা, সেই মুহূর্তে সেই অবস্থাতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতারা বা সমর্থকরা তাকে তার বিরোধিতা করেননি। এমনকি সেখানে বেশ কিছু কমিউনিজম ভাবাসম্পন্ন মানুষ কে তিনি হত্যা করেছেন সত্য কথা, বিতাড়িত করেছেন সত্য কথা, কিন্তু যারা অবশিষ্ট ছিলেন তারা কিন্তু কোনো বাদ প্রতিবাদ আর করেননি, হয় ভয়ে ভীত হতে করেননি, কিংবা জার্মান জাতির ভবিষ্যৎ স্বার্থের কথা চিন্তা করে বা জার্মান জাতির ভূখণ্ড যেগুলো অলরেডি লস হয়েছে সেগুলোর কথা চিন্তা করে সেই সকল কমিউনিজম সম্পূর্ণ বা সমাজতান্ত্রিক চিন্তা চেতনা ভাবনার লোকগুলো পর্যন্ত হিটলারের বিরোধিতা করেনি। অর্থাৎ তিনি জনগণের যেমন ভালোবাসা পেয়েছিলেন, অকুণ্ঠ সমর্থন পেয়েছিলেন, ঠিক অনুরূপভাবে আমরা মনে করব হিটলার রাজনৈতিক দলগুলোর, তার দেশের রাজনৈতিক দলগুলোর অসামান্য মানে ভালোবাসা এবং তাদের অকুণ্ঠ সমর্থন আদায় করতে সক্ষম হয়েছিলেন। এভাবে আমরা মনে করতে পারি যে হিটলার নিঃসন্দেহে প্রথম বিশ্বযুদ্ধ এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বকালীন সময়ে, এই মাঝামাঝি সময়টাতে, প্রথম বিশ্বযুদ্ধের পর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আগে এই সময়কালীন অন্তর্বর্তীকালীন সময়ে তিনি যে পরাকাষ্ঠা দেখিয়েছিলেন, তিনি যে উদাহরণ দেখিয়েছিলেন, তিনি যে বিভিন্ন ক্ষেত্রে মানে চমক দেখিয়েছিলেন, এগুলো এই ইউরোপ, আমেরিকা বা সারা পৃথিবীর মানুষের জন্য হয়তো কল্যাণকর হয়নি বা আশীর্বাদ হয়নি সত্য কথা, কিন্তু যুদ্ধ বেড়ে গেছে, মানুষের অকল্যাণ হয়েছে। যুদ্ধের পরবর্তী সময়ে মানুষ বুঝেছে কত মানুষের প্রাণ গেছে, কত মানুষের ক্ষতি হয়েছে, এটি সত্য কথা। কিন্তু এই সকল চিন্তা চেতনা ফলেই যে পৃথিবীতে অনেক সময় এরকম কষ্টকর দিক নেমে আসে, তার প্রমাণ হচ্ছে হিটলার। হিটলার যদি কিছুটা নিজকে সংযত করতে পারতেন, অনুরূপভাবে আমরা মনে করব যে মিত্রশক্তিবর্গ যদি হিটলারের প্রতি বা জার্মানির প্রতি যে কষ্টকর আচরণ করেছিলেন সেগুলো যদি না করতেন, এমনকি পরবর্তী সময়ে যে পলিসিগুলো মিত্রশক্তিবর্গ হিটলারের প্রতি গ্রহণ করেছিলেন কিংবা মুসোলিনির প্রতি গ্রহণ করেছিলেন, ইতালির প্রতি গ্রহণ করেছিলেন, সেগুলো যদি গ্রহণ না করে তারা যদি প্রতিবাদ করত তার পূর্বেই, অর্থাৎ 1939 সালের অনেক আগেই যদি প্রতিবাদ করতেন, অর্থাৎ তোষণ না করতেন, পিচ না করে তাকে যদি প্রটেস্ট করতেন, বাধা দিতেন, কিংবা এই কাজটি খারাপ হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে, আন্তর্জাতিক সহাবস্থানের জন্য, কিংবা লিগ অফ নেশনসকে থেকে বেরিয়ে আসলো যখন এই হিটলার, লিগ অফ নেশনসকে আমি মানি না, ঠিক এক সময় কিন্তু সোভিয়েত ইউনিয়নও লিগ অফ নেশনসকে মানেনি। এরকম যে বিষয়গুলো পারস্পরিক, এগুলো যদি না হতো তাহলে মানুষ, বিশ্বের মানুষ এত বেশি কষ্টকর অবস্থা, পাশাপাশিভাবে দুটো যুদ্ধের এই ধরনের স্বাদ গ্রহণ করতে হতো না। এগুলো প্রথম যুদ্ধ যেমন মানুষকে মানে কষ্টকর অবস্থায় অত্যন্ত নিয়ে গেছে, উপনীত করেছে, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমরা যদি পরবর্তী ক্লাসে যখন আলোচনা করব এর ভয়ানক যে পরিণতি, এর ভয়াবহ যে ইম্প্যাক্ট, ফলাফল, রেজাল্ট, সেগুলো সত্যি ঘটনা প্রবাহ এবং আন্তর্জাতিক যে কূটনীতি, ডিপ্লোমেসি, সেগুলো যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে মানুষ কত যুদ্ধের কাছে কত অসহায়, কত হেল্পলেস, এবং কত মানুষ যে পঙ্গু হয়েছে, কত মানুষ যে প্রাণ হারিয়েছে, কত মানুষের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তার শেষ নেই। এবং এই যুদ্ধের সময় আগে পরে আমরা দেখব যে বিভিন্ন অর্থনৈতিক মন্দা, মহামারী এবং ইনফ্লেশন বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনযাত্রাকে একবারে অচল করে দিয়েছিল। তো যাই হোক, আজকে আমরা যে জিনিসটি অবশ্যই আলোচনা করব, হিটলার তার এই কার্যকলাপের বিষয়টি নিজে কতটা দায়ী, আন্তর্জাতিক পরিস্থিতি কতটা দায়ী, এগুলো বিশ্লেষণ বা এগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। অবশ্যই আমরা আগামীতে এই ক্লাসগুলো রাখবো, এই ক্লাসের বিশ্লেষণমূলক দিকগুলো রাখবো। যে জিনিসটি গুরুত্বপূর্ণ এখান থেকে, সেই জিনিসটি হলো যে আমাদের ইতিহাসের যারা ছাত্রছাত্রী, শিক্ষার্থী,
বিশেষ করে মাস্টার্সের অনার্স ফোর্থ ইয়ারের ছাত্রছাত্রী, তাদের সকলেরই এই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই সময়ের মধ্যে লিগ অফ নেশনসের অকমন্যতা, দুর্বলতা, বিভিন্ন ত্রুটি বিচ্যুতি, কেন তারা সফল হতে পারেনি, পরবর্তী সময়ে জাতিপুঞ্জের ইউনাইটেড নেশনের জন্ম, এই বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে তাদেরকে অবশ্যই জানতে হবে যে এই সময় এয়ার কমিউনিজমের অবস্থার প্রথম দেশ হিসেবে সোভিয়েত ইউনিয়ন কিভাবে তার দেশকে এরকম একটি অবস্থার ভিতর দিয়ে কমিউনিজমকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা হিসাবে গ্রহণ করেছিলেন, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা দেখব যে কমিউনিজমের বিরোধী হিসাবে আমেরিকা তার প্রতিপক্ষ হিসাবে স্ট্যান্ড করেছিল, দাঁড় হয়েছিল। এই সকল বিষয়গুলো সম্পর্কে তোমাদের স্বচ্ছ জ্ঞান নেওয়ার জন্য অবশ্যই প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে একটি চমৎকার ধারণা তোমাদেরকে তৈরি করতে হবে, যাতে করে তোমরা বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে, বিশেষ করে চাকরির বোর্ডগুলোতে, বিশেষ করে বিভিন্ন পরীক্ষার বোর্ডগুলোতে তোমরা সুন্দর চমৎকার স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে পারো, উত্তর দিতে পারো। যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে অ্যাডলফ হিটলারের যে বই, সে বইটার নাম কি, তার পার্টির, তার দলের নাম কি ছিল, তার মতবাদের মূল ইস্যুটা কী ছিল, মুসোলিনির ঠিক একইভাবে, যদি আমরা মুসোলিনির ক্লাস নিই, আগামীতে নিব, সে মুসোলিনির সম্পর্কে তোমাদের ধারণা, এগুলো তৈরি করতে হবে। তো যাই হোক, তারপর আমরা বলবো যে প্রথম বিশ্বযুদ্ধে একে অন্যকে আমরা দায়ী না করে আমরা সবসময় মনে করব যে বর্তমান প্রেক্ষাপটেও এটি বলা যেতে পারে, আগামীতে যাতে মানব জাতির জন্য আর কোনো যুদ্ধ না আসে, না ডেকে নিয়ে আমরা আসি। আমরা দেখছি যে যখন আমাদের সারা পৃথিবীতে, শুধু দেশে নয়, সারা পৃথিবীতে করোনা মহামারীতে মানুষ আতঙ্কিত, ক্ষতিগ্রস্ত নানান দিক থেকে, তখনও আমাদের উপমহাদেশে মানে যুদ্ধদেহী একটা ভাব। তো আমরা একটি সমস্যা জর্জরিত, তারপরও যুদ্ধ যদি ভাব থাকে তাহলে কি না ঘটতে পারে পৃথিবীতে। সুতরাং এদিক থেকে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। আমরা কখনই যুদ্ধ চাইবো না, আমরা পৃথিবীতে শান্তি চাইবো, আমরা দেশে শান্তি চাইবো, আমরা সমাজ ব্যবস্থাকে শান্তিপূর্ণ একটি দেশ হিসাবে গড়ে তোলার সহায়ক ভূমিকা হিসাবে মনে করতে পারি। তো তোমরা এই দুর্দিনে, এই কষ্টকর অবস্থায় ভালো থাকো, পড়াশোনার ভিতর থাকো, ভালো কাজে উদ্বুদ্ধ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে সুন্দরভাবে বাড়িতে অবস্থান করো। নিশ্চয় আল্লাহ পাক আমাদেরকে এরকম একটি ভয় অবস্থা থেকে মুক্তি দান করবে। তো আগামীতে দেখা হবে। তোমাদেরকে আবারও আমার অন্তরের শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। এই টাইম হয়েছে।